হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে সমাধান করব ক্যামব্রিজ 17 এর টেস্ট 2 রিডিং প্যাসেজ 3। এটা যেহেতু রিডিং প্যাসেজ 3, এটা অনেক সহজ হবে। আর এটার এই গল্পের নাম টু ক্যাচ এ কিং। একটা বই নিয়ে কথা বলবো, এক রাজার কাহিনী নিয়ে আর কি। তো আমরা যদি প্যারাগ্রাফ দেখি, তো আমাদের 1 নাম্বার প্যারাগ্রাফ আছে একদম সুন্দর করে মোটামুটি একরকম একটা রচনা লিখে দিছে। তারপর আছে আমাদের প্যারাগ্রাফ 2, 3, 4, 5, 6, আমাদের মোট 6টা প্যারাগ্রাফ আছে আর কি। প্যারাগ্রাফ 6টা আর প্রশ্ন অনেক টাইপের করছে। আমাদের 32 থেকে 35 আমাদের ইয়েস নো নট গিভেন। তারপর 36 থেকে 34 আমাদের এমসিকিউ। আর আমাদের 27 থেকে 31 আমাদের সামারি গ্যাপ ফিলিং। তো প্রথমেই যদি আমরা কিওয়ার্ড ধরার চেষ্টা করি, তো আমাদের এখানে যেটা দেয়া আছে যে চার্লস, এটা দ্বিতীয় চার্লস ছিল আর কি। তার বাবার কথা বলতেছে। ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টেরিয়ান ফোর্স ইন 1649। তো এখানে যেহেতু আমাদের একটা সময় দেয়া আছে, তো এটা আমরা কিওয়ার্ড। এবং তার বাবার কথা বলতেছে, তারপর বলতেছে চার্লস টু দেন ফর্মড এ, যে একটা কোনো কিছু আসলে গঠন করছে। তো এটা যেহেতু আমাদের প্যাসেজ 3, তো ওরা এখানে কি করে দিছে, এবিসিতে তো শুধু আমরা উত্তরে লিখবো, উত্তরগুলো আবার 2 ওয়ার্ড করে লিখে দিছে। মানে একটাও দেখেন অপশন একটাও নেই যে একটা শব্দের একটা অপশন আছে। এটা কি বলে, অনেক পেঁচায়, অনেক বুদ্ধি করে, অনেক সময় নিয়ে এই প্যাসেজটা ওরা বানাইছে, এটার প্রশ্নগুলো বানাইছে আর কি। যারা বানাইছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ব্রেইনকে এত সুন্দর করে কাজে লাগানোর জন্য। তো এটা গেল যে 1649। তারপর আমরা যদি কিওয়ার্ড দেখে, এখানে বলতেছে যে চার্লস চুজ, এই যে এটা একটা নাম, এই যে কারণ পিটা বড় হাতের দেয়া আছে। পেপিস, পেপিস, পেপাই যাই বলি, আচ্ছা পপাই বলি, কার্টুনের পপাই, যে ফর দ্য টাস্ক বিকজ হি কনসিডার্ড হিম টু বি ট্রাস্টওয়ার্দি, যে তাকে এই জন্য বিশ্বাস করছে, মানে এই কাজটা এই জন্য তাকে দিছে যে তার মনে হয়েছে সে আসলে বিশ্বাসযোগ্য। তো এইখানে চার্লসের নাম তো পুরা প্যাসেজেই আছে। তো আমরা এই পেপিস আমাদের এখানে কিওয়ার্ড। তো 2টা কিওয়ার্ড পেলাম। তারপর দেখি এখানে বলতেছে 36-এ, হোয়াট ইজ দ্য রিভিউয়ার্স মেইন পারপাস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তার মানে উত্তর আমরা এটা প্রথম প্যারাগ্রাফ থেকে পাবো। ওরা খুবই ভালো মানুষ, আমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে কোন জায়গা থেকে উত্তরটা পাওয়া যাবে। তো এবার আমরা রচনা পড়া শুরু করি। সরি, আমাদের প্যারাগ্রাফ 1 আমরা পড়া শুরু করি আর কি। তো এটা একটা রাজার বই। সেই বইটা এই যে অ্যানাকি, সে এটা রিভিউ করছে আর কি। এটা 17th সেঞ্চুরির কাহিনী ইত্যাদি নিয়ে। তো প্রথমেই যেটা বলা যে চার্লস স্পেন্সার লেটেস্ট বুক, যে তার সাম্প্রতিককালের যে বই, নাম টু ক্যাচ এ কিং, যে একটা রাজাকে ধরা। টেলস আস দ্য স্টোরি অফ দ্য হান্ট, এটা এই গল্পটা বলতেছে কিং চার্লস টু ইন দ্য 6 উইক আফটার, তার 6 সপ্তাহের সময় নিয়ে এটার গল্প বলতেছে। রিসাউন্ডিং ডিফিট অ্যাট দ্য ব্যাটল অফ ওরচেস্টার ইন সেপ্টেম্বর 1651। ওই সময় যে একটা যুদ্ধে হেরে গেছিল, তো সেইটার এই 6 সপ্তাহের কাহিনী নিয়ে এই বই আর কি। পরে বলতেছে অ্যান্ড হোয়াট এ স্টোরি ইট ইজ, যে কি একটা গল্প এটা। আফটার হিজ ফাদার, এই যে তার আব্বার কথা চলে আসছে, ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য, এই যে আমাদের 1649 আসছে, তার মানে এখান থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপস পাবো। তো পরে বলতেছে যে 1949 সালে দ্য ইয়াং চার্লস টু স্যাক্রিফাইস ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপাল, যে তার এই যুদ্ধে তো যখন হেরে গেছে, তো তার বাবাকে যখন এখান থেকে আসলে মুক্তি দিয়ে দিছে, তখন সে একটা জিনিস আসলে এখানে স্যাক্রিফাইস করছে। সেটা ওয়ান ভেরি প্রিন্সিপাল, তার বাবার একটা নীতি ছিল, হ্যাঁ ডাইট ফর, যেটার জন্য তার বাবা মারা গেছে আসলে। ডিডে ডিউলিথ স্কট, স্কট স্কটল্যান্ডের মানুষদেরকে বলে আর কি। দেয়ার বাই অ্যাকসেপ্টিং, যখনই দেখবেন একটা শব্দের কোণাতে এরকম একটা তারা চিহ্ন দেওয়া আছে, তখন বুঝে যাবেন এটার ব্যাখ্যাটা আপনার প্যারাগ্রাফের নিচে দেয়া থাকবে। এটার ব্যাখ্যাটা এখানে ছিল, কোথায় গেল, এই যে এখানে প্যাসেজ শেষে ব্যাখ্যাটা দেয়া আছে, যে এটার মানে দ্য পার্ট অফ দ্য রিফর্মড
প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন, একটা ধর্ম আর কি এটা। তো সে কি করছে, সে হচ্ছে এই জিনিসটা আসলে ছেড়ে দিছে। তারপর বলতেছে অ্যাজ দ্য ন্যাশনাল রিলিজিয়ন ইন রিটার্ন ফর, সে হচ্ছে এটাকে তার জাতীয় ধর্ম হিসেবে নিছে এবং এটার সাথে এটা পরিবর্তে কি সে কিং অফ স্কট, মানে হচ্ছে রাজার সাথে করে হচ্ছে সে ধর্ম পরিবর্তন করে ওই রাজা থেকে সুবিধা নেওয়ার জন্য। পরে বলতে হিজ অ্যারাইভাল ইন এডিনবার্গ প্রম্পটেড দ্য ইংলিশ পার্লামেন্টারি আর্মি টু ইনভেড স্কটল্যান্ড। তো সে যখন হচ্ছে এডিনবার্গে পৌঁছাইছে, সেটা হচ্ছে কি যে স্কটল্যান্ডের যে আক্রমণ, সেটা আসলে কি, এটা কি ছিল, ইন এ প্রিএমটিভ স্ট্রাইক তো আমরা জানি না, ধর্মঘট করা। আর এই প্রিএমটিভ মানে হচ্ছে কোনো কিছু অ্যাচিভ করা আর কি, অর্জন করা। তারপর বলতেছে দিস ওয়াজ ফলোড বাই স্কটিশ ইনভেশন অফ ইংল্যান্ড। তো এইটা হচ্ছে কি যে ইংল্যান্ড হচ্ছে যে আক্রমণ করা স্কটিশদের, এইটা হচ্ছে এটা ছিল আর কি। দ্য টু সাইডস ফাইনালি, তো দুই দিক ফেস দ্য ওয়ান অ্যানাদার এট, তো তারা হচ্ছে একজন আরেকজনের মুখোমুখি কোথায়, সেটা হচ্ছে ওয়েস্ট অফ ইংল্যান্ডে 1651 সালে। আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফিটেড, তো সে যখন হচ্ছে এরকম বাজেভাবে আর কি, এমনিতে কম্প্রিহেন্স শব্দ হচ্ছে ব্যাপকভাবে আর কি, তো এখানে বোঝা যাচ্ছে যে সে খুব খারাপভাবে যখন তাদের কাছে হেরে গেছে আর কি। এই মিডোজ শব্দের অর্থ হচ্ছে তৃণভূমি আউটসাইড দ্য সিটি বাই দ্য যে পার্লামেন্টারিয়ান আর্মি। এইটা হচ্ছে তখন এই 21 বছরের রাজা 21 year old কিং ফাউন্ড হিমসেলফ দ্য সাবজেক্ট অফ এ ন্যাশনাল ম্যানহান্ট। তখন সে পাইছে আসলে যে তাকে হচ্ছে, সে তখন আসলে ম্যানহান্টের হয়ে গেছে আর কি, সবাই হচ্ছে তাকে ধরতে চাচ্ছে আর কি। উইথ এ হিউজ সাম অফার্ড ফর দ্য ক্যাপচার, এবং তাকে ধরতে পারলে বিশাল পরিমাণে একটা টাকা পুরস্কার দেওয়া হবে, যে হিউজ সাম, থ্রু এ সিরিজ অফ হার্ড পাউন্ডিংলি ক্লোজ এস্কেপ। তারপর হচ্ছে তার শুরু হয়েছে আর কি যে যে পালিয়ে যাওয়া আর কি, টু এভেড দ্য পার্লামেন্টারিয়ানস বিফোর সিকিং রিফিউজ ইন ফ্রান্স, এবং কি তারপর হচ্ছে যে ফ্রান্সের রিফিউজি পাওয়ার আগে আর কি। এই হচ্ছে কাহিনী আর কি এটার। তারপর আমাদেরকে বলতেছে যে ফর দ্য নেক্সট 9 years, তারপরে 9 বছর আসলে দ্য প্যানলিস অ্যান্ড ডিফিটেড চার্লস ওয়ান্ডার, এই ওয়ান্ডার অর্থ ঘুরে বেড়ানো, অ্যারাউন্ড ইউরোপ উইথ এ স্মল গ্রুপ অফ লয়াল সাপোর্টার্স, তার কিছু হচ্ছে সঙ্গী সাথী সমর্থক নিয়ে হচ্ছে সে ইউরোপে প্রায় 9 বছর হচ্ছে সে ঘুরে বেড়াইছে আর কি, তার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের একটা হচ্ছে এমসিকিউ বলছে এখান থেকে আসবে। তারপর হচ্ছে আমরা দেখতেছি আমরা এখান থেকে হচ্ছে আমাদের সামারি ফিলিং হচ্ছে এখান থেকে পাচ্ছি, আমরা পাচ্ছি না হচ্ছে এটা আমাদের ইয়েস নো নট গিভেন পাচ্ছি না, কারণ এই যে পেপির নাম হচ্ছে আমাদের ওখানে নাই। তো আমরা হচ্ছে আগে আমাদের এই যে এখান থেকে আনসার বের করার চেষ্টা করি। তো এখানে আমাদের বলা হচ্ছে যে ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য ফোর্স ইন 1649। তো 1649 সালে আসলে এখানে হচ্ছে যদি এটা বলা যায় তাহলে হচ্ছে যে 1649 সালে আসলে ওই যে ওদের যে ফোর্স ছিল সেটা হচ্ছে যে চার্লস যে রাজা ছিল আর কি, দ্বিতীয় চার্লস, তার বাবাকে আসলে ফাঁসি দিয়ে দিছিল আর কি। তো তারপরে হচ্ছে সে কি করছে, দেন ফর্মড এ ড্যাশ উইথ দ্য স্কট, তারপরে সে হচ্ছে স্কটেরদের সাথে সে কি একটা গঠন করছে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এটা আসলে অনেক কঠিন। তো আমরা এখানে দেখি সে আসলে এখানে কি গঠন করছে। তা আমরা হচ্ছে 49 এখানে পাইছি। তারপর বলতেছে ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপাল, যে একটা শ্রেণীতে সে হচ্ছে বাদ দিয়ে দিছে, যে সেটা হচ্ছে কি তার একটা ধর্ম হচ্ছে সে হচ্ছে এটা বাদ দিয়ে তারপর সে হচ্ছে ধর্ম গ্রহণ করছিল। তো আমরা এখানে দেখি আমাদের কি বলতেছে। স্কট ইন অর্ডার টু বিকাম দ্য কিং অফ স্কট, যেন হচ্ছে স্কটল্যান্ডে সে রাজা হতে পারে। এটা হচ্ছে আনসারটা একটা প্যারাগ্রাফে রাখছে কিন্তু অনেক উল্টাপাল্টা করছে, এই জন্য হচ্ছে এক লাইন পড়ে হচ্ছে সাথে সাথে এটা আনসার বের করতে পারবেন না। এখানেও কয়েকটা লাইন পড়তে হবে, ওখানেও পড়তে হবে। এখানে যদি আমরা দেখি এখানে বলতেছে যে সে হচ্ছে তার আর
কী করছে, সে একটা জিনিস স্যাক্রিফাইস করছে, সেটা হচ্ছে কি যে ধর্ম যেটা ছিল সেটা স্যাক্রিফাইস করেছে, স্কটদের হচ্ছে যে ধর্ম ছিল সেটা সে গ্রহণ করছে। এটার ব্যাখ্যা কি লাস্টে দেওয়া আছে। আর সে হচ্ছে স্কটদের সাথে একটা ডিল করছে, এই যে কিন্তু হচ্ছে এখানে পরিবর্তন করেনি, একটা ডিল করছে। হ্যাঁ, তো এখানে ডিল বলতে হচ্ছে কি বলে, সরাসরি হচ্ছে আনসার চলে আসবে না। তো দেখেন, তো এটা হচ্ছে ডিলের হচ্ছে অনেক কঠিনতম শব্দ ওরা দিয়ে দিছে। তো বলতেছে মিলিটারি ইনোভেশন না, সে মিলিটারি রিলেটেড ইনোভেশন কোনো কিছু করেনি। লার্জ রিওয়ার্ড না, ফর্মডে লার্জ, এটা কোনোভাবেই যাচ্ছে না, যে কয়েকটা অপশন পড়লে বোঝা যাবে না, এটা কোনোভাবেই হচ্ছে না, ঝামেলা তো লাগবে দুইটা অপশন নিয়ে। ওয়াইডস্প্রেড কনস্পাইরেসি, সে হচ্ছে ষড়যন্ত্র করছে না। রিলেটিভ সেফটি, এখানে নিরাপত্তার তো কোনো প্রশ্নই আসে না। নিউ গভর্নমেন্ট, এটা একটা টাইপের আনসার আর কি, যে একটা নতুন সরকার গঠন করছে, কিন্তু এখানে সে নতুন করে কোনো কিছু করছে সেটা নেই, সে হচ্ছে একটা ডিল করছে, এবং ডিল করার ফলে হচ্ছে সে হচ্ছে ওখানকার রাজা হয়ে গেছিল আর কি স্কটল্যান্ডের। এবং সে হচ্ছে তার ধর্ম হচ্ছে পরিত্যাগ করছে, তার বাবার ধর্ম বাদ দিয়ে ওখানকার একটা ধর্ম গ্রহণ করছিল। তারপর অপশন আসতেছে ডিসিসিভ ভিক্টরি, না সে তো বিজয় পায় না, পরাজিত হয়েছে। পলিটিক্যাল ডিবেট, এটা কোনোভাবে আসে না। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এটা হচ্ছে গিয়ে কঠিনতম অপশনের সাথে যাচ্ছে, ডিলের সাথে আর কি। পপুলার সলিউশন না। রিলিজিয়াস কনভিকশন, এইচ আর জে এর মধ্যে হচ্ছে এটা প্যাস লাগবে আর কি। তো সে হচ্ছে এটার সাথে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করছে, এই ডিলটার বদলে এখানে আসলে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স দিয়ে দিছে, যেটার বদলে কি যে ওকে হচ্ছে আসলে স্কটল্যান্ডের হচ্ছে রাজা বানাই দিছিল আর কি। তো এটা হচ্ছে আমাদের 27-এর হচ্ছে হবে যে এইচ। তো এখানে হচ্ছে যে ঝামেলা লাগবে তিনটা অপশনের মধ্যে, ই, এইচ, জে, কিন্তু ওই যে বললাম না ওরা একটু উলটপালট করছে। তো এখানে কি দিছিল, যে সে হচ্ছে একটা ধর্ম হচ্ছে সেখানে গ্রহণ করছিল, যে পরিবর্তে কি তাকে হচ্ছে ওখানকার রাজা বানিয়ে দিবে। তো তার মানে কি সে আগের ধর্ম হচ্ছে সে ত্যাগ করছে। তো বলতেছে স্কট হি অ্যাবান্ডন মানে হচ্ছে ছেড়ে দেওয়া আর কি, অ্যান ইম্পর্ট্যান্ট ড্যাশ দ্যাট ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার অ্যান্ড হ্যাড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ, ও যেটার কারণে তার বাবার কি হচ্ছে মারা গেছিল আর কি, যেটা হচ্ছে তার বাবার ছিল। এই যে এখানে এটা সুন্দর করে লিখে দিয়েছে, যে স্যাক্রিফাইসড ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপাল হিজ ফাদার হ্যাড ডাইড ফর, যেটার কারণে তার বাবা মারা গেছিল, এবং যে একটা প্রিন্সিপাল ছিল, নীতি ছিল, সেটা কি ছিল, যে একটা ধর্ম। তো এখানে আমাদের রিলিজিয়াস শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমাদের যে নাম্বারটা, যে রিলিজিয়াস কনভিকশন। তো এই কারণে হচ্ছে যে আমাদের 28 হবে যে আমাদের জে। তারপর আমরা যদি এরপরটা আসি, পরে বলতেছি যে দ্য অপোজিং সাইড দেন মেট আউটসাইড ওর্স, যে এই জায়গাটার নাম হচ্ছে আমাদের প্যাসেজে দেওয়া আছে ইন 1651। এই যে আমাদের এখানে দেওয়া আছে যে তারপরে হচ্ছে এই যে ওরচেস্টারে 1651-এ। তারপর কি জানতে যাচ্ছে, দ্য ব্যাটেল লেড টু এ ড্যাশ, কোনো কিছু একটার যুদ্ধের কারণে কোনো কিছু একটা হয়েছে, ফর দ্য এই যে এদের, অ্যান্ড চার্লস হ্যাড টু ফ্লি ফর হিজ লাইফ, এবং তাকে হচ্ছে কি তার জীবন নিয়ে পালাইতে হয়েছে। তো আমরা এখানে দেখি তার আসলে অবস্থাটা কি হয়েছিল। দ্য টু সাইডস ফাইনালি ফেসড ওয়ান অ্যানাদার, যে তারা হচ্ছে একজনের সাথে কোথায়, 1651 সালে, আফটার বিং কমপ্লিটলি ডিফিটেড অন দ্য মিডোস আউটসাইড দ্য সিটি অফ দ্য, এই যে আর্মির ওখানে, ফাউন্ড হিমসেলফ দ্য সাবজেক্ট অফ এ ন্যাশনাল ম্যান। আচ্ছা, এটার কাহিনী পরে আসতেছে। তাহলে কি সেখানে হচ্ছে সে হেরে গেছিল আর কি। তো আমরা এখানে দেখি কি করছে, এরা হচ্ছে এখানে পুরা কি বলে, যে বল না এই দল জিতছে, তো এটা না বলে বলতেছে অন্য দল হচ্ছে হেরে গেছে আর কি। তো এখানে বলতেছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে চার্লস যে আছে সে হচ্ছে হেরে গেছিল আর কি। কাদের কাছে হেরে গেছে, এই যে পার্লিয়ামেন্টারিয়ানের কাছে হেরে গেছে, তার মানে ও হেরে গেছে আর ওরা কি হচ্ছে জিতে গেছে। তো এইখানে হচ্ছে তাহলে হচ্ছে যে কি পার্লামেন্টারিয়ান যারা ছিল তারা হচ্ছে এখানে জিতে গেছে, আর চার্লস কি তার জীবন নিয়ে পালাই গেছে। তাহলে এখানে মিলিটারি ইনোভেশন কিছু আসতেছে না, লার্জ রিওয়ার্ড পুরস্কার আসতেছে না, কনস্পাইরেসি ষড়যন্ত্র না,
রিলেটিভ সেফটি না, নিরাপত্তা এখানে আসতেছে না, নিউ গভর্নমেন্ট না, ডিসিসিভ ভিক্টরি যে তারা হচ্ছে কি জিতে গেছে, এইটা হচ্ছে কি আমাদের 29 আর কি, এফ। তারপরে আসতেছে যে এ ড্যাশ ওয়াজ অফার্ড ফর চার্লস ক্যাপচার, যে চার্লসকে ধরার জন্য কি একটা অফার করা হয়েছে, এইটা হচ্ছে একটু সহজ করছে আর কি। এখানে যদি দেখি তারপর সে কি ন্যাশনাল ম্যান হান্টার হচ্ছে সে একটা বিষয় হয়ে গেছিল যে তাকে ধরে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, যে উইথ হিউজ সাম অফার্ড ফর হিজ ক্যাপচার, যে তাকে ধরতে পারলে বিশাল পরিমাণ টাকা দেওয়া হবে। তাহলে ক্যাপচারের জন্য কি অফার করা হয়েছে? অনেক টাকা। তো মিলিটারি ইনোভেশন যাচ্ছে না, লার্জ রিওয়ার্ড, এটা হচ্ছে যাচ্ছে যে বিশাল বড় পুরস্কার, লার্জ, আর ওখানে আমাদের দেওয়া আছে যে হিউজ, তো এটা হচ্ছে যে বি। নিউ গভর্নমেন্ট যাচ্ছে না, এই তিনটা হয়ে গেছে। পলিটিক্যাল ডিবেট, পপুলার সলিউশন যাচ্ছে না। তারপর বাট আফটার 6 উইকস স্পেন্ড ইন হাইডিং, তারপরে হচ্ছে কি যে সে 6 সপ্তাহ পালিয়ে থাকার পর হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ অফ কন্টিনেন্টাল ইউরোপ, সে হচ্ছে ইউরোপে হচ্ছে কি সে কি ম্যানেজ করতে পারছে আমরা দেখি। এইটুক পর্যন্ত করা হয়েছে স্কেপ বিফোর, ফ্রান্সে হচ্ছে রিফিউজি খোঁজার আগে আর কি। পরের 9 বছর সে হচ্ছে কি বলে বিভিন্ন দেশে ঘুরে বেড়াইছে উইথ অফ লয়াল সাপোর্টার্স। তো এখানে দেখি যে 6 সপ্তাহ লুকিয়ে থাকার পর সে আসলে কি ম্যানেজ করতে পারছে, মিলিটারি ইনোভেশন না, এটা হয়ে গেছে কনস্পিরেসি না, এইটা হচ্ছে সবচেয়ে যে রিলেটিভ সেফটি, সে হচ্ছে কি একটা নিরাপত্তা পাইছে আর কি। ওই যে ওখানে দিছে না যে সে এত মানে ইউরোপের এত জায়গা হচ্ছে সে ঘুরে বেড়াইছে তার লয়াল সাপোর্টারদের সাথে, ওইটাকে এখানে লিখে দিছে যে রিলেটিভ সেফটি। তো এটা হচ্ছে গিয়ে এফ। পলিটিক্যাল ডিবেট এটা কোনোভাবে যাচ্ছে না, পপুলার সলিউশন না, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স না, রিলিজিয়াস কনভিকশন না। এখান থেকে হচ্ছে সহজ করছে কোন দুইটা, সেটা হচ্ছে 30 সহজ করছে, তারপর 28 সহজ করছে, বাকিগুলো অনেক ঝামেলা পাকাই দিছে, অনেকবার পড়া লাগছে আর কি যে এটা বোঝার জন্য। তো এই হচ্ছে আমাদের 27 থেকে 31 হচ্ছে আমাদের শেষ। এবার হচ্ছে আমাদের যেহেতু ওরা অনেক ভালো মানুষ সুন্দর করে আমাদেরকে বলে দিছে যে হচ্ছে 36 হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 1 থেকে আসবে। তো এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য রিভিউয়ার্স মেইন পারপাস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, যে রিভিউয়ারের যে উদ্দেশ্যটা কি প্রথম প্যারাগ্রাফে। তো আমরা জানি এমসিকিউতে কি হয়, দুইটা অপশন একটু সহজ হয় আর দুইটা অপশনে হচ্ছে আমাদেরকে ঝামেলা লাগবে। তো আমাদের এখানে হচ্ছে তো আসলে আমাদের কি বলছে আমরা দেখি। এখানে পুরোটা ইতিহাস বলছে কিভাবে শুরু হয়েছে আর কি কাহিনী, যে 1651 সালে যে পরাজিত হওয়ার পর যে 6 সপ্তাহ সে পালায়া ছিল সেই কাহিনী, এবং সে হচ্ছে তার বাবা যে কারণে মারা গেছে যে একটা ধর্ম রক্ষা করবে, সে হচ্ছে সেইটা বাদ দিয়ে সে স্কটদের সাথে হাত মিলাইছে রাজা হওয়ার জন্য, ওদের ধর্ম গ্রহণ করছে, কিন্তু তারপর হচ্ছে কি স্কটিশরাই আসলে জিতে গেছে, সে হচ্ছে পালিয়ে গেছে, তাকে ধরার জন্য বিশাল পরিমাণ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। তারপর সে হচ্ছে 9 বছর বিভিন্ন দেশে হচ্ছে ঘুরে বেড়াইছে লুকিয়ে আর কি। তারপর এখানে বলতেছে যে ফার্স্ট প্যারাগ্রাফের আসলে মেইন পারপাসটা কি, টু ডিসক্রাইব হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য ব্যাটল অফ ওরচেস্টার, যে ওরচেস্টারের যুদ্ধের সময় আসলে কি হয়েছে সেইটা আসলে সে বর্ণনা করছে। এটা হচ্ছে আমাদের কি বলে মূল উদ্দেশ্য না, মেইন পারপাসটা কি, মেইন পারপাসটা হচ্ছে রাজা যে পালাই গেছিল তখন কি করছে, কারণ বইয়ের নামেও এটা দিছে তার 6 সপ্তাহ জীবন কাহিনী। তো যুদ্ধের সময়ের কি কাহিনী হয়েছে সেটা কিন্তু আমাদের প্যারাগ্রাফে বর্ণনা করে নাই, তো এটা আমাদের আনসার হচ্ছে না। টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য সার্কামস্ট্যান্সেস লিডিং টু চার্লস টু স্কেপস, যে চার্লস যে দ্বিতীয় চার্লস কেন আসলে পালিয়ে গেছিল সেটা কি কারণে হয়েছিল আর কি, সেটার বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, সেটার বর্ণনা আমাদের এখানে দেওয়া আছে যে তার বাবা মারা গেছে, সে ওইটা গ্রহণ করছে তাদের ধর্ম, তারপর সে ওখান থেকে ওরা রাজা হয়ে গেছে, তারপর সে হেরে গেছে, তারপর সে পালিয়ে গেছে। এটা হচ্ছে একটা সম্ভাব্য উত্তর। টু প্রোভাইড ডিটেলস অফ দ্য পার্লামেন্টারিজ পলিটিক্যাল ভিউ, এটা হাজারা অপশন, যে হচ্ছে কি যে ওদের যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি ছিল সেইটার হচ্ছে কি বলে বর্ণনা দিচ্ছে না। টু কম্পেয়ার দি বিলিভস দোজ অফ হিজ ফাদার, এটা হচ্ছে কাইন্ড অফ নট গিভেন অপশন, যে তার বাবার যেহেতু এখানে বলা হয়েছে সে আসলে ধর্ম পরিবর্তন করছিল, যে তার বাবার হচ্ছে ধর্মের সাথে তার নতুন নেওয়া ধর্মের হচ্ছে তুলনা করতেছে।
এটা কোনোভাবেই বলা নেই। তাহলে আমাদের অপশন হচ্ছে বি, যে আসলে সে কী কারণে পালাই গেছিল, পালিয়ে যাওয়ার পেছনে কারণগুলো কি সেটা বর্ণনা করা হয়েছে। তো এই কারণে উত্তর হচ্ছে কি আমাদের বি। আর কি দিবে এখান থেকে উত্তর দিয়ে দিক, সব উত্তর এখান থেকে দিয়ে দিক, বাকি আর লেখাপড়ার দরকার নেই। ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, তো থার্ড প্যারাগ্রাফ আসেই নেই। তখন এক থেকে আমরা অনেকগুলো আনসার পাইছি। সেটা হচ্ছে আমরা যদি দেখি 27 থেকে কি বলে 31, তারপর হচ্ছে আমাদের 36। তো আমাদের 1 নাম্বার রচনা হচ্ছে আমাদের শেষ। আমরা হচ্ছে এরপর 2 নাম্বার রচনা পড়ব। এবার আমরা যদি চলে আসি হচ্ছে আমাদের 2 নাম্বার প্যারাগ্রাফে, তো আমরা 2 নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে আমরা এমসিকিউ খুঁজতে যাব না, কারণ ওরা অনেক সুন্দর ভদ্রভাবে বলে দিছে যে ওরা হচ্ছে 3য় নাম্বার প্যারাগ্রাফ থেকে হচ্ছে এমসিকিউ খুঁজবে। তো আমাদের যেহেতু সামারি গ্যাপ ফিলিং শেষ, তো আমাদের বাকি আছে কি, এই যে আমাদের সবার প্রিয় ইয়েস নো নট গিভেন বাকি আছে। তো এখানে আমরা যে দেখি পেপি, পেপাই, পপায়ে যাই বলি না, 2 নাম্বার প্যারাগ্রাফ ছোট, ওরা এত বড় রচনা লিখেনি, খুবই ভালো। বলতেছে যে ইয়ার্স লেটার, তার কয়েক বছর পর, আফটার হিজ রিস্টোরেশন অ্যাজ কিং, দিয়ে মানে পুনরায় বেজে, তারপর সে যখন আবার রাজা হয়েছে, তার বয়স তখন 50 বছর, 21 বছরে পালাই গেছে, 50 বছরে গেছে 29 বছর পর। তো দ্বিতীয় চার্লস হচ্ছে কি রিকোয়েস্টেড এ মিটিং উইথ দ্য রাইটার, তো সে তখন হচ্ছে লেখকদের সাথে একটা মিটিং করছে, অ্যান্ড ডায়ারিস্ট স্যামুয়েল পেপি। এই যে তার মানে এখান থেকে আমরা হচ্ছে ইয়েস নো নট গিভেন পাবো। হিজ ইন্টেনশন, যে তার ইচ্ছা ছিল যে হোয়েন আস্কিং পেপিস টু কমিট হিজ স্টোরি টু পেপার, যে হচ্ছে তার গল্পটা পত্রিকায় ছাপাবে, ওয়াজ টু এনশিওর দ্যাট, এবং এটা নিশ্চিত করা যে মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এপিসোড ওয়াজ নেভার ফরগেটেন, যে সে যে পালায়া ছিল 6 সপ্তাহ, এই যে এত সুন্দর কাহিনী, সেটা যেন কি কোনোভাবে যেন মানুষ না ভুলে। ওভার 2-3 আওয়ার সিটিং, 3-4 ঘন্টা বসে তারা কথা বলছে সেটা নিয়ে। দ্য কিং রিলেটেড টু হিম ইন গ্রেট ডিটেল, এবং সে যত কিছু করছে সব কিছুর অনেক সুন্দর বর্ণনা দিছে। হিজ পার্সোনাল রিকালেকশন অফ দ্য 6 উইকস, যে ওই 6 সপ্তাহের আর কি, হি হ্যাড স্পেন্ট অ্যাজ এ ফুজিটিভ, সে যে পলাতক হিসাবে যে হচ্ছে এই করছে, এই শব্দটা হচ্ছে আরও কয়েকটা রিডিংয়ে পাবেন, এটা হচ্ছে পলাতককে হচ্ছে বলা হয় আর কি, ফুজিটিভ বলে আর কি। তারপর বলতেছে অ্যাজ দ্য কিং and the secretary settle down, a scene that is surely a gift for a future script writer, মানে যে এটা এরকম একটা দৃশ্য যে যারা স্ক্রিপ্ট লেখক হবে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ উপহার আর কি। যে চার্লস কমেন্টেড হিজ স্টোরি, যে সে তার গল্পটাকে এরকম করে হচ্ছে মানে কমেন্টস শব্দের অর্থ হচ্ছে শুরু করে, এটা হচ্ছে স্টার্টের আরেকটা সিনোনিম। যে আফটার দ্য ব্যাটল ওয়াজ সো অ্যাবসোলিউটলি লস্ট, যখন আসলে যুদ্ধ এরকম বাজেভাবে সে হেরে গেছে, টু বি দ্য বিয়ন্ড হোপ অফ রিকভারি, এবং সেটা থেকে যে উদ্ধার হবে সেটার কোনো আশা ছিল না। আই বিগ্যান টু থিঙ্ক অফ দ্য বেস্ট অফ সেভিং মাইসেলফ, তো সে তখন নিজে চিন্তা করছে সে কীভাবে সে বাঁচাইতে পারবে আর কি, স্বাভাবিক। তো আমরা এখান থেকে যেহেতু আমরা এমসিকিউ পাবো না, সো ইউ উইল জাস্ট ফোকাস অন দ্য ইয়েস নো নট গিভেন। তো বলতেছে ফর দ্য টাস্ক, সে চুজ পেপিস ফর দ্য টাস্ক, সে হচ্ছে পেপিসকে এই কারণে সে পছন্দ করেছে, বিকজ হি কনসিডার্ড হিম টু বি ট্রাস্টওয়ার্দি, সে মনে করছে সে আসলে অনেক বিশ্বস্ত হবে। ওকে, তা আমাদের কথা হচ্ছে আমাদের একটা অপশন আছে না, নট গিভেন। ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার থিংস অ্যাবাউট দিস, মানে হচ্ছে এখানে এই অ্যানার কথা বলতেছে, সেটা নিয়ে চিন্তা করছে। এখানে সে রাজা হচ্ছে পেপিসকে চুজ করছে, কিন্তু সে অনেক বিশ্বস্ত হবে সেই কারণে চুজ করছে, ট্রাস্টওয়ার্দি, বিলিভেবল, এরকম নিয়ে আসলে আমাদের কোনো কথাই এখানে বলা হয়নি। মানে পেপিসকে কেন চুজ করছে সেটা নিয়ে আসলে এখানে আমাদের কোনো কিছু বলা নেই, যে সে বিশ্বস্ত ছিল বলে তাকে চুজ করছে, অথবা সে ভালো লিখতে পারে বলে চুজ করছে, এমন কোনো কিছু আমাদের বলা নেই। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের কেউ যে নট গিভেন। এই যে ট্রাস্টওয়ার্দি নিয়ে কোনো কিছু আমাদের আসলে বলা নেই। তারপরটা যাই, কারণ আমরা হচ্ছে আমাদের এমসিকিউ তো পাবো না, কারণ হচ্ছে এখানে থার্ড প্যারাগ্রাফ বলে দেওয়া হয়েছে। 33 হচ্ছে আমাদের বলতেছে যে চার্লস পার্সোনাল রিকালেকশন অফ দ্য স্কেপ ল্যাকড সাফিসিয়েন্ট ডিটেল, যে চার্লসের যে হচ্ছে পার্সোনাল যে রিকালেকশন ছিল, যে তার ব্যক্তিগত সংগ্রহ, তার যে পালিয়ে যাওয়ার, সেটাতে আসলে কি পর্যাপ্ত পরিমাণে তথ্য ছিল না, ল্যাক মানে অভাব ছিল। ওকে,
আমরা এখানে দেখি আমাদের এখানে কি বলতেছে, যে 3-4 ঘন্টা বসে যে মিটিং করছে সেখানে তার সাথে সম্পর্কিত কিভাবে গ্রেট ডিটেল দিছে, হিজ পার্সোনাল রিকালেকশন অফ 6 উইক, এই 6 সপ্তাহের সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে সে বর্ণনা দিছে। এখানে দিছে যে গ্রেট ডিটেল, আর এখানে দিয়ে দিছে কি রিকালেকশন চেঞ্জ করে নাই, ল্যাকড সাফিসিয়েন্ট ডিটেল, তার মানে হচ্ছে বিপরীত কথা বলছে, কন্ট্রাডিক্ট করছে। তো সেই কারণে এটা হবে কি আমাদের যে নো। তারপর আসি, তো যেহেতু সিরিয়াল মেনটেন করে, এখনও আমাদের 3টা লাইন বাকি আছে প্যারাগ্রাফের, যে চার্লস ইন্ডিকেটেড টু পেপিস দ্যাট, সে পেপিসকে এটা বলতেছিল যে হি হ্যাড প্ল্যান্ড হিজ এসকেপ বিফোর দ্য ব্যাটেল, যে সে যুদ্ধ শুরু হওয়ার আগে আসলে সে তার যে পালিয়ে যাওয়ার প্ল্যানটা তার মাথায় ছিল। এখানে কি এটা বলছে? এখানে প্রথম লাইনে সুন্দর করে বলে দিছে আফটার দ্য ব্যাটেল, যে যখন আসলে যুদ্ধে অনেক বাজেভাবে আসলে যে দেখছে যে হেরে গেছে, যে তার আর এটা থেকে আসলে উদ্ধার হওয়ার কোনো ধরনের আশা ছিল না, তখন সে চিন্তা করছে আর কি, তখন সে চিন্তা করা শুরু করছে যে কীভাবে নিজেকে বাঁচানো যায়, তারপর সে পালিয়ে গেছিল। এখানে দিয়ে দিছে আমাদের আফটার দ্য ব্যাটেল, আর এখানে দিয়ে দিছে কি আমাদের বিফোর দ্য ব্যাটেল। সো অবভিয়াসলি ইটস কন্ট্রাডিক্টিং, তো এই কারণে এটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে নো। তো যেহেতু একটা নট গিভেন হয়েছে, 2টা নো হয়েছে, বাকি আছে যেটা, সেটা আমাদের ইয়েস হবে। এটা হচ্ছে ফাঁকিবাজি টেকনিক। তো আমাদের হচ্ছে যেহেতু একদম লাস্ট লাইনে চলে আসছি, আর এখান থেকে আসবে না, তারপরও আমরা পড়ি। দ্য ইনক্লুশন অফ চার্লস অ্যাকাউন্ট ইজ আ পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য বুক, যে বইয়ে আসলে তার কথাগুলো যে ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করে, ইনক্লুড শব্দটা থেকে আসলে ইনক্লুশন আসে আর কি। তো এখানে আমাদের বইয়ে তার অন্তর্ভুক্তি নেগেটিভ না পজিটিভ সেটা নিয়ে কিছু বলেনি। তো আমাদের 2 এর কাজ আসলে শেষ, এবং 2 থেকে আমরা ভালো রকম আনসার পাইছি, সেটা হচ্ছে 3টা আনসার চলে আসছে, সেটা আমাদের 32, 33, 34। তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফ 2 এর কাজ শেষ। লেটস জাস্ট মুভ অন দ্য প্যারাগ্রাফ 3। এবার আসলে আমরা চলে আসি প্যারাগ্রাফ 3-তে। তো 3-তে হচ্ছে আমাদের যেটা বলা হচ্ছে যে, তো আমরা 3-তে আসলে কি খুঁজবো সেটা দেখি আগে, সরি। তো আমাদের এখানে একটা বাকি আছে, একটা ইয়েস নো নট গিভেন বাকি আছে, হয়তো এটা আমরা 3 থেকে পেতে পারি। আর তারপরে হচ্ছে বলা হচ্ছে যে 3rd প্যারাগ্রাফ, তার মানে উত্তরটা 3rd প্যারাগ্রাফ থেকে আসবে। 3 নাম্বারটা একটু ছোটই আছে, 4 নাম্বার একটা রচনা লিখে দিছে। বলছে ওয়ান অফ দ্য জয়স, মানে তার যে বইয়ের একটা যেটা মজার জিনিস যেটা আছে, a result not least of its use of Charles II's own narrative as well as those of its supporters. তার সাথে সাথে তার যারা ভক্ত ছিল তাদের কথাবার্তাও লিখছে। ইট জাস্ট হাউ ক্লোজ দ্য রিডার গেটস টু দ্য অ্যাকশন, যে যারা বইটা পড়তেছে তারা আসলে এটাতে কত তাড়াতাড়ি নিজেদেরকে কানেক্ট, মানে এটাতে হচ্ছে তারা কানেক্ট হচ্ছে আর কি। তো সেটা কীভাবে? দ্য ডে বাই ডে রিটেলিং অফ দ্য ফুজিটিভস ডুইংস প্রোভাইডস ডেলিশিয়াস ডিটেল। এখানে লেখক অনেক সুন্দর করে লিখতেছে আর কি, বই যেরকম করে লেখা উচিত, মানে হচ্ছে ওখানকার ওরা যখন পলাতক ছিল সেটার অনেক সুন্দর করে মজার হচ্ছে বর্ণনা দিছে আর কি। যে দ্য কাটিং অফ দ্য কিংস লং হেয়ার উইথ এগ্রিকালচারাল শিয়ার্স, মানে রাজার এই যে লম্বা লম্বা চুল কি কাটছে, যে কাঁচি দিয়ে যে হচ্ছে কাটছে, এখানে শিয়ার দিয়ে হচ্ছে কাঁচি বলতেছে, মানে হচ্ছে যেটা কৃষিকাজে ব্যবহৃত হয় ওরকম আর কি। পরে দ্য ইউজ অফ ওয়ালনাট লিফ, যে ওয়ালনাট যে বাদাম আছে সেটার পাতা দিয়ে হচ্ছে তার ত্বক শুকানোর কাজ করছে। অ্যান্ড দ্য ডে চার্লস স্পেন্ট লাইং অন এ ব্রাঞ্চ অফ দ্য গ্রেট ওক ট্রি, সে গাছের ডালে ঘুমাইছে। আরেকটা গাছের কথা বলতেছে, দ্য পার্লামেন্টারি সোলজার স্কাউড দ্য ফরেস্ট ফ্লোর বেলো, কারণ হচ্ছে ওই পার্লামেন্টারি যারা সৈনিকরা ছিল তারা হচ্ছে কি ওখানে যেতে হচ্ছে তাকে যে খুঁজাখুঁজি করছে আর কি বলতেছে। পরে স্পেন্সার ড্রস আউট বোথ দ্য হিউমার, তো সে হচ্ছে ওখানে যে হাস্যরসের যে বিষয়টা আছে কৌতুক সেটা নিয়েও সে লিখছে আর কি। such as the preposterous refusal of Charles' friend, কি সুন্দর সুন্দর শব্দ লিখে দিচ্ছে, যে তার বন্ধু হচ্ছে যে এটা প্রিপোস্টারাস শব্দ হচ্ছে অস্বাভাবিক বোঝে আর কি, যে তার বন্ধু হচ্ছে যে কি সরি না এখানে বন্ধু আসেনি, রিফিউজাল, হ্যাঁ আসছে বন্ধু, যে তার বন্ধু যে আসলে প্রত্যাখ্যান করছে। তারপর হচ্ছে টু অ্যাডপ্ট ডিসগাইজ অন দ্য গ্রাউন্ড, যে হচ্ছে কি
যে তার বন্ধু যেটা দিছে আর কি, যে হচ্ছে ওখানে ছদ্মবেশ ধারণ করে থাকবে, অ্যান্ড ইট ওয়াজ বেনেথ হিজ ডিগনিটি। কিন্তু সে বলছে না, এটা আসলে আমার যে মান সম্মান আছে, সে যে রাজা সেটার সাথে যাচ্ছে না, পালিয়ে যাওয়াটা বেটার আর কি। অ্যান্ড দ্য ইমোশনাল টেনশন, যে আবেগ অনুভূতির যে ব্যাপার স্যাপার, when the secret of the king's presence was cautiously revealed to his supporters, সেটা হচ্ছে কি খুব সচেতনভাবে তার যারা সমর্থক সেটা হচ্ছে প্রকাশ পাচ্ছে। ওকে, তো এখান থেকে আমাদের হচ্ছে একটা বের করতে হবে ইয়েস ও নট গিভেন, তারপর হচ্ছে আমাদের এমসিকিউ। তো এখানে বলতেছে দ্য ইনক্লুশন অফ চার্লস অ্যাকাউন্ট ইজ আ পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য বুক, যে হচ্ছে এই বইয়ের মধ্যে হচ্ছে তার ব্যাপারগুলো হচ্ছে অন্তর্ভুক্ত করাটা কি একটা ভালো দিক, সেটা বলতেছে। তো এখানে দেখি এই যে এটা হচ্ছে একটু কঠিন করে দিছে আর কি। তো এখানে বলতেছে তার বই অন্তর্ভুক্ত করা হচ্ছে ভালো দিক, আর এখানে বলছে কি যে বই পড়ার একটা আনন্দ কি হচ্ছে যে এটা পড়লে হচ্ছে কি যারা রিডার আছে সেটার সাথে কি তারা ক্লোজ হয়ে যাবে, এটাকে হচ্ছে সুন্দর করে লিখে দিছে কি সেটা হচ্ছে পজিটিভ। তারপর হচ্ছে আরো বিশাল বর্ণনা দিছে যে কিভাবে তারা কি কি করছে না করছে, এটা আর কি। তো এটাকেই সুন্দর করে লিখে দিছে চার্লসের ইনক্লুশন, যে সেটা হচ্ছে কি বইয়ের একটা পজিটিভ দিক আর কি, যে রিডাররা হচ্ছে সেটাতে হচ্ছে রিডাররা সেটা পড়লে তাদের হচ্ছে ভালো লাগবে। এটা একটু কঠিন করে দিছে, তো সেই কারণে এটা হচ্ছে যে আমাদের ইয়েস। তো এবার আসি হচ্ছে আমাদের এখানে আমাদের 37-এ আসি। 37-এ বলতেছে হোয়াই ডাজ দ্য রিভিউয়ার ইনক্লুড এক্সাম্পলস অফ দ্য ফিউজিটিভ বিহেভিয়ার ইন দ্য থার্ড প্যারাগ্রাফে। থার্ড প্যারাগ্রাফে সে আসলে যে ফিউজিটিভদের যে কাজ কারবার ছিল সেটা আসলে সে কেন অন্তর্ভুক্ত করছে উদাহরণ হিসাবে। তো আমরা এখানে দেখি যে কি হিসাবে আসলে করা হয়েছে। আমরা সেই শুরু থেকেই পড়ে আসতেছি কি যে সে কিন্তু একা পালায় না, তার সাথে কিছু হচ্ছে তার সাপোর্টাররা পালাই গেছিল। তো এটা কেন করছিল, এটা হচ্ছে যে ডে বাই ডে যে রিটেলিং ছিল আর কি, এটা যার কারণে কি হয়েছে যে ডেলিশিয়াস ডিটেল দিছে, মানে কি কি কাজ করছে সব কিছু ওই 6 সপ্তাহে সুন্দরভাবে বর্ণনা দিছে। তারা গাছে ঘুমাইছে, কি দিয়ে চুল কাটছে না কাটছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই কথাটারে আবার এখানে দেখি ওরা আবার কিভাবে ডেলিশিয়াস ডিটেলে হচ্ছে এমসিকিউর অপশন বানিয়ে দিছে। টু এক্সপ্লেইন হাউ ক্লোজ চার্লস টু কেম টু লুজিং হিজ লাইফ, যে এটা বর্ণনা করার জন্য কীভাবে সে তার মরে যাইতে নিছিল। না, এখানে তার মরে যাওয়া নিয়ে কিছু বলেনি, যে সে জীবন হারাইতে বসছিল না। টু সাজেস্ট দ্যাট, যে এটা পরামর্শ দিচ্ছে দ্যাট চার্লস টু সাপোর্টার্স ওয়ার ব্যাডলি প্রিপেয়ার্ড, এটা হচ্ছে নট গিভেন এবং আজের একটা অপশন, যে তার যারা সাপোর্টার ছিল তারা একদমই প্রস্তুত ছিল না, তারা অপ্রস্তুত ছিল, সেইটা এখানে বর্ণনা করতেছে। কিন্তু আমরা যদি এখানে দেখি না, সেটা বর্ণনা করতেছে না, তারা সেখানে কি কি করছে সেই 6 সপ্তাহে সেইটা হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে। টু ইলাস্ট্রেট মানে বর্ণনা করা, হাউ দ্য ইভেন্টস অফ দ্য 6 উইকস আর ব্রট টু লাইফ, যে ওই 6 সপ্তাহের ঘটনাগুলো আসলে কিভাবে কি হয়েছিল সেইটা হচ্ছে বর্ণনা করা আর কি। এটা হচ্ছে কি আমাদের একটা অপশনের মধ্যে যাচ্ছে সুটেবল। টু আর্গু, যে তর্ক বিতর্ক করতেছে দ্যাট সার্টেন অ্যাসপেক্টস আর নট অ্যাজ ওয়েল নোন অ্যাজ দে শুড বি, যে কিছু কিছু জিনিস আসলে এতটা আমরা আসলে জানি না যতটা জানার দরকার ছিল। না, এটা না, এটা হচ্ছে এটাও ক্রস হচ্ছে। তো আমাদের উত্তর হচ্ছে কি যে সি, যে তারা সেই 6 সপ্তাহ আসলে কি কি করছে যে কয়েকটা লাইনে সুন্দর করে আসলে বর্ণনা দিছে আর কি, যে ওদের বিহেভিয়ার এর আগে তো ফিউজিটিভদের বলেই দিছে। তো আমাদের 38কে এখান থেকে দিয়ে দিবে, মানে প্যারাগ্রাফ বাকি আছে আর 3টা, অপশনও বাকি আছে 3টা। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রিসিভার থিঙ্ক অ্যাবাউট ইট ইন দ্য 4th প্যারাগ্রাফ, তার মানে আমাদের 3 নম্বর প্যারাগ্রাফের কাজ শেষ। 3 থেকে হচ্ছে আমরা 2টা উত্তর পাইছি, সেটা হচ্ছে আমাদের 35 and 37। তো আমাদের 3-এর কাজ শেষ, আমরা হচ্ছে 4 নম্বর রচনাতে চলে যাব। তো আমরা হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফ থেকে আমরা বের করব কি, যে আমাদের একটা এমসিকিউ বের করতে হবে। 4 নম্বরে প্যারাগ্রাফের বদলে ওরা ভুল করে রচনা লিখে ফেলছে। এখানে বলতেছে যে চার্লস অ্যাডভেঞ্চার আফটার লুজিং দ্য ব্যাটল অফ ওরচেস্টার, যে এই যুদ্ধে হেরে যাওয়ার পর হাইড দ্য আনকমফোর্টেবল ট্রুথ দ্যাট
যে এই যে একটা জিনিস সে লুকাইছে, দ্যাট ওয়াজ অলমোস্ট এভরিওয়ান ইন ইংল্যান্ড হ্যাড বিন অ্যাপল্ড বাই দ্য এক্সিকিউশন অফ হিজ ফাদার। যে তার বাবাকে যে আসলে যে ফাঁসি দিছে, আসলে অ্যাপল শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া আর কি। দে হ্যাড নট ওয়েলকাম দ্য অ্যারাইভাল অফ হিজ সন উইথ দ্য স্কটস আর্মি। তো তারা তখন হচ্ছে তার ছেলেকে আসলে তারা হচ্ছে স্কটিশ আর্মি নিয়ে আসলে যে সেখানে আসছে সেটা আসলে কেউ পছন্দ করে নাই, বাট হ্যাড ইনস্টেড ফার্মলি বোল্টেড দ্যার ডোরস, এবং হচ্ছে কি তারা হচ্ছে তাদের দরজা বন্ধ করে দিছে। দিস ওয়াজ পার্টলি বিকজ হি রোড অ্যাট দ্য হেড অফ হোয়াট লুক লাইক এ ফরেন ইনভেশন ফোর্স অ্যান্ড পার্টলি বিকজ, মানে এটা মনে হয়েছে আসলে সে আসলে কি যে বাইরের বাহিনী দিয়ে আসলে আক্রমণ করতেছে। আফটার অলমোস্ট এ ডিকেড, তার ডেকেড মানে 10 বছর, প্রায় 10 বছর পর, প্রথম ওই যে 9 বছর বলছিল না, তাই বলতেছে আর কি প্রায় 10 বছর অফ সিভি লয়ার আর কি, যে তারপরে কি প্রায় 10 বছরের মতো হচ্ছে কি যে গৃহযুদ্ধ ছিল। পিপল আর ডেসপারেট টু অ্যাভয়েড ইট বিগিনিং অ্যাগেন, তো মানুষ চেষ্টা করতেছিল এটা যেন আবার শুরু না হয়। দিস মেক্স ইট অল দ্য মোর ইন্টারেস্টিং দেন চার্লস, মানে এই দ্বিতীয় চার্লসের কাছে লাভ দ্য স্টোরি সো মাচ এভার আফটার। যুদ্ধের কাহিনী চাইতে তারে পালে যাওয়ার গল্পটা আসলে মানে সে নিজে বেশি পছন্দ করছে। অ্যাজ ওয়েল অ্যাজ রিটেলিং ইট টু এনিওয়ান হু উড লিসেন, মানে যেই শুনতে চাইতো তার কাছে সেটা আবার বলতো। কজিং আই রোলিং অ্যামং কোর্টিয়ার্স হি সেট, ধরো অথবা কোথাও সে বসে আছে সেখানে সে বলতেছে হি সেট ইন ট্রেন এ সিরিজ অফ ইনিশিয়েটিভ টু মেমোরালাইজ ইট, এবং সে হচ্ছে এটাকে যেন মুখস্থ করা যায় সে এরকম ব্যবস্থাও সে করতে চাচ্ছিল আর কি, সেটাকে সিরিজ বানাবে। দেয়ার ওয়াজ টু বি নিউ অর্ডার অফ শিভালরি, এই শব্দটার অর্থ হচ্ছে যে সৌজন্যতাবোধ। দ্য নাইটস অফ দ্য রয়্যাল ওক, কি নাম দিছে নাইট। এ সিরিজ অফ এনরমাস অয়েল পেন্টিংস, এবং সেটার কারণ হচ্ছে অনেকগুলো অয়েল পেন্টিংও করা হয়েছে ডিপিক্টিং দ্য এপিসোড আর প্রডিউস, সে যে পালিয়ে গেছে সেই কাহিনী নিয়ে। ইনক্লুডিং এ 2 মিটার হোয়াইট ক্যানভাস, 2 মিটার ক্যানভাস কি কাটতে বানাইছে, অ্যান্ড এ সেট অফ 6 সিমিলারলি এনরমাস পেন্টিংস অফ দ্য কিং অন দ্য রান, এ রাজার এত বড় বড় পেন্টিং বানানো হয়েছে। তারপর বলতেছে যে ইন 1660 এবং 1660 সালে চার্লস টু কমিশন দ্য আর্টিস্ট, একজন আর্টিস্টকে কমিশন দিছে, তার মানে টাকা দিছে, রাইট টু পেইন্ট এ ফ্লাইং স্কোয়াড্রন অফ, এই যে এই একটা জিনিস আছে না, এটার উপর একটা তারা চিহ্ন দেওয়া আছে, তো তারা চিহ্নের ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, ওয়ার ইট ইজ। সরি, তারা চিহ্ন কোথায় গেল, এই যে তারা চিহ্নের ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। অ্যান ইমেজ অফ অ্যাঞ্জেলিক চিলড্রেন ইউজ ইন পেন্টিং, ওই যে কিছু পেন্টিংয়ে একটা বাচ্চা ব্যবহার করা হয় না, মানে অ্যাঞ্জেলিক হিসাবে আর কি, যে নিষ্পাপ এরকম টাইপের আর কি। তো সে হচ্ছে পেইন্টারকে দিয়ে টাকা দিয়ে সে এই কাজ করাইছে, মানে সে যে পালিয়ে গেছিল ওই 6 সপ্তাহ যে সে কীরকমভাবে কাটাইছে সেটা নিয়ে সে আসলে খুবই, সেই জিনিসটা তার কাছে অনেক ভালো লাগছে আর কি, সেটাকে কীভাবে হচ্ছে বাঁচিয়ে রাখা যায় সে সব চেষ্টা করছে। ক্যারিং এন ওক ট্রি, যে একটা গাছে আছে, টু দ্য হ্যাভেন্স অন দ্য সেলিং অফ হিজ ব্যাড চেম্বার, মানে সে স্বর্গে চলে যাচ্ছে সেই রকম একটা ছবি আঁকাইছে। ইট ইজ হার্ড টু ইমাজিন, যেটা আসলে কি বলে কল্পনা করা একটু কঠিন। মেনি আদার কিংস মার্কিং দ্য লোয়েস্ট পয়েন্ট ইন দেয়ার লাইফ সো এনথুসিয়াস্টিকলি, যে তার জীবনের তখন যে একটা বাজে সময় ছিল কিন্তু সেই সময়টাকে সে এতভাবে সে আসলে আগ্রহের সাথে সেটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, এই জিনিসটা একটু আসলে কি মানুষ কল্পনা করতে পারতেছে না। অর ইনডিড পুলিং অফ সাচ অ্যান এসকেপ ইন দ্য ফার্স্ট প্লেস, সে যে পালিয়ে গেছে। তো এখানে আমরা দেখি আমাদের তো বাকি আছে প্রশ্ন 3টা। তো বলতেছে যে হোয়াট পয়েন্ট রিভিয়ার মেক অ্যাবাউট চার্লস টু ইন দ্য 4th প্যারাগ্রাফ, যে 4 নম্বর প্যারাগ্রাফে সে আসলে রাজাকে নিয়ে কি বলতে চাচ্ছে। তা আমরা একটা জিনিস যদি দেখি, হ্যাঁ অনেক কঠিন কঠিন কথাবার্তা লেখছে, সে হচ্ছে সে যে ওই 6 সপ্তাহ যে পালিয়েছিল তার কাছে ওই তখন যে কাজগুলো করছে তার কাছে ওই কাজগুলো খুব ইন্টারেস্টিং লাগছে, এবং সে চাচ্ছে এটা যেন কি সবাই তার মতো এনজয় করে, এবং সে সেটাকে বাঁচিয়ে রাখতে চায়, তাই সে ছবি আঁকছে, গল্প বলছে, ইত্যাদি ইত্যাদি। এই যে এখান থেকে দিছে না যে তার কাছে হচ্ছে সে হচ্ছে গল্পটাকে খুবই আসলে পছন্দ করছে যে তারপর থেকে, এবং সে এটাকে রিটেল করতো, মানে রিটেল মানে বারবার বলা, যারা শুনতে চাইতো এখানে সেখানে। তারপর হচ্ছে সে এটার বিভিন্ন পেন্টিং আঁকাইছে, পেন্টিংগুলোর বর্ণনা দিছে,
তারপর সে এটা খুব আগ্রহের সাথে করতো। তো এখানে দেখি অপশন কঠিন দিছে না সহজ দিছে। হি চুজ টু সেলিব্রেট হোয়াট ওয়াজ এসেনশিয়ালি ডিফিট। হ্যাঁ, এটা একটা জিনিস যে সে আসলে যেটা আসলে একটা পরাজয় ছিল, কিন্তু সে সেটাকে আসলে কি উদযাপন করতে যাচ্ছে। যদিও মানুষজন গৃহযুদ্ধের ভয় ছিল, কিন্তু সে এটা নিয়ে আগে যে যদিও এটা আসলে কি এসকেপ ছিল, যে তার জীবনের লোয়েস্ট পয়েন্ট, তো সেটাকে খুব এনথুজিয়াস্টিকলি আসলে সে এটা করতেছে। হি মিসআন্ডারস্টুড দ্য মোটিভ অফ হিজ অপোনেন্টস। এটা হচ্ছে নট গিভেন আজের অপশন। সে তার প্রতিপক্ষ যারা ছিল, বিরোধী দলের হচ্ছে যে উদ্দেশ্য ছিল সেটা সে বুঝতে পারেনি, এখানে এটা বলেনি 4 নম্বরে। হি এইমস টু রিস্টোর পিপলস ফেথ ইন দ্য মনার্কি। তার লক্ষ্য ছিল হচ্ছে যে রাজ্যের মধ্যে আসলে যে মানুষের কি বিশ্বাসটা ফিরে আসবে না, তার এসব লক্ষ্য কোনো কিছু ছিল না। তার লক্ষ্য শুধু সে 6 সপ্তাহ কী করছে সেটা নিয়ে হচ্ছে মানুষকে জানানো। হি ওয়াজ ড্রাইভেন বাই আ ডিজায়ার টু বি পপুলার। এবং তার মধ্যে হচ্ছে একটা আগ্রহ ছিল, সে হচ্ছে কী হবে, সে জনপ্রিয় হবে। এ আর ডি এর মধ্যে তো ঝামেলাটা এ আর ডি এর মধ্যে। কিন্তু দেখি আমরা হচ্ছে সে জনপ্রিয় হইতে চাইছে, ফেম বা এরকম কোনো কিছু আমাদের হচ্ছে এখানে বলে নাই। কিন্তু যেটার সাথে হচ্ছে সবচেয়ে ম্যাচ যাচ্ছে যে সেলিব্রেট হোয়াট ওয়াজ এসেনশিয়ালি ডিফিট, যেটা আসলে একটা পরাজয় ছিল, কিন্তু সে হচ্ছে কি সেটাকে উদযাপন করতেছে। যে এখানে বর্ণনা দিছে গৃহযুদ্ধ ছিল, মানুষ তাকে ওয়েলকাম করে নাই, কিন্তু সে সেটা নিজে পছন্দ করছে। তারপর হচ্ছে আরও বলতেছে যদিও এটাকে একটা এসকেপ ছিল, তার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল, যেহেতু সে যুদ্ধে হেরে গেছে, তো সে সেটা খুবই আগ্রহের সাথে করছে। এটা একটু ঝামেলার এবং কঠিন। তা আনসার হচ্ছে আমাদের 38A। এখন আমাদের যদি আমরা হচ্ছে 39 দেখি, এখানে আমাদের সুন্দর করে বলতেছে ইটস ফ্রম দ্য 5th প্যারাগ্রাফ। সো তাহলে আমাদের হচ্ছে 4 এর কাজ শেষ। 4 থেকে একটা আনসারই আসছে, সেটা হচ্ছে আমাদের 38। একটা প্যারাগ্রাফে একটা আনসার রেখে দিছে, এত বড় বড় রচনা পড়াচ্ছে আমাদেরকে দিয়ে। তো 5 নম্বরে বলতেছে চার্লস স্পেন্সার ইজ দ্য পারফেক্ট পারসন টু পাস দ্য স্টোরি টু আ নিউ জেনারেশন। যে সে হচ্ছে একদম সঠিক একজন ব্যক্তি ছিল যে এই গল্পটা পরবর্তী প্রজন্মের জন্য জানতে পারে। হিজ পেসি রিডেবল প্রোজ টিয়ার্স ডেফলি ক্লিয়ার অফ মডার্ন ইডিয়ম। সে যে এত সুন্দর সুন্দর প্রবাদ বাক্য ইত্যাদি ইত্যাদি যে ব্যবহার করছে, এই যে এই প্রোজি মানে হচ্ছে গদ্য আর কি। অ্যান্ড এলিগেন্টলি, খুব কি বলে সৌজন্যতার সাথে, আভিজাত্যের সাথে, ব্রিংস টু লাইফ দ্য ডিটেলস অফ দ্য গ্রেট টেল, এবং সেটাকে হচ্ছে জীবন্ত করে দিছে গল্পের মাধ্যমে। হি হ্যাজ ইভেন হ্যান্ডেড সিম্পেথি ফর বোথ দ্য ফিউজেটিভ কিং। সে রাজার জন্য হচ্ছে কি দয়ামায়া দেখাইছে, সহমর্মিতা, অ্যান্ড দ্য ফিয়ার্স রিপাবলিকান রেজিমে দ্যাট হান্টেড হিম। এবং হচ্ছে যারা হচ্ছে তাদের উপর হামলা করছে তাদের প্রতিও কত কিছু করছে। অ্যান্ড হি সাকসেড ইন দ্য ডিজায়ার টু এক্সপ্লোর ফার মোর অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। এবং এই কারণে হচ্ছে সে আসলে এই গল্পের পেছনের কাহিনী কি সেটা আসলে উদ্ধার করতে সে আসলে সফল হয়েছে দেন প্রিভিয়াস বুকস অন দ্য সাবজেক্ট। এবং এই গল্প নিয়ে যে আরও যে বই আছে, কোথায় লেখাপড়া বাকি সব কিছু। 5 নম্বর প্যারাগ্রাফটা ছোট, হ্যাভ ডান। ইনডিড দ্য ওপেনিং থার্ড অফ দ্য বুক ইজ অ্যাবাউট হার চার্লস টু। যে বইয়ের যে শুরুর দিকের অংশগুলো আসলে কি, যে দ্বিতীয় রাজা কীভাবে আসলে নিজেকে ওখানে পাইছিল ওরচেস্টারে, হুইচ ফর সাম উইল বি দ্য রিজন অ্যালোন টু রিড টু ক্যাচ এ কিং। এটাই কারণ হতে পারে এই বইটা আসলে আমাদের কেন পড়া দরকার। এই প্যাসেজ শেষ হচ্ছে না কেন? তা আমরা এখানে দেখি আমাদের এখানে কি জানতে যাচ্ছে। হোয়াট ডাজ দ্য রিভিউয়ার সে অ্যাবাউট চার্লস স্পেন্সার ইন দ্য 5th প্যারাগ্রাফ। যে 5th প্যারাগ্রাফ, এই যে চার্লস স্পেন্সার সম্পর্কে হচ্ছে 5 নম্বর প্যারাগ্রাফে যে বইটা রিভিউ করতেছে, মানে অ্যান কি বলতেছে। তো আমরা দেখি অ্যান কি বলতেছে। তো শুরু থেকেই বলে দিছে সে আসলে যে এই গল্পটা অন্য জেনারেশনকে দেওয়ার মতো, সে হচ্ছে একদম সঠিক ব্যক্তি। কারণ হচ্ছে সে এত সুন্দর করে হচ্ছে সব কিছু বিভিন্ন প্রবাদ বাক্য গদ্য দিয়ে হচ্ছে এলিগেন্টভাবে হচ্ছে গল্পটা অনেক ডিটেল দিয়ে হচ্ছে লিখছে। এবং সে শুধু পলাতক রাজার জন্য না, সে বিরোধী দলের জন্যও হচ্ছে সে সহমর্মিতা দেখাইছে। এবং সে আসলে যে বই সম্পর্কে অন্য বইগুলোর চাইতে আসলে যে কেন কি হয়েছে সে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আসলে সে খুঁজে পাইছে। তারপর দেখি কি বলতেছে যে সেই কারণে আসলে কি
এবং রাজার কাহিনীও সে লিখছে, সেই কারণে কি যে এই বইটা আসলে কি আমাদের পড়া উচিত। এখন দেখি আমাদের অপশনের কি অবস্থা। হিজ ডিসিশন টু রাইট দ্য বুক কামস অ্যাজ এ সারপ্রাইজ, যে সে যে বইটা লিখবে সেটা আসলে কি আমাদের একটা সারপ্রাইজ হিসেবে আসছে, এরকম কোনো কিছু আমাদের বলে নাই, সে কবে সিদ্ধান্ত না নিছে ইত্যাদি ইত্যাদি। নো, হি টেকস অ্যান আনবায়াসড অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট ম্যাটার, সে হচ্ছে যে সাবজেক্টের হচ্ছে আনবায়াস একটা অ্যাপ্রোচ নিচ্ছে, মানে কোনো দলের প্রতি অথবা কোনো পক্ষপাত দেখায় নাই। এটা একটা অপশনে আছে। কীরকম আনবায়াসড অ্যাপ্রোচ হচ্ছে মানে যারা হচ্ছে যদি দুইটা পক্ষ থাকে সে দুই পক্ষ নিয়ে কথা বলবে, তখন আমরা বলতে পারবো সে হচ্ছে আনবায়াস, সে কোনো দলের প্রতি বেশি সমর্থন করতেছে না। এই যে এই লাইনটা থেকে আসছে, সিম্পেথি ফর বোথ, সে দুই দলের জন্য আসলে সে সিম্পেথি দেখাইছে। ওকে, হিজ ডেসক্রিপশনস অফ ইভেন্টস উড বি বেটার ইফ দে ইনক্লুড মোর ডিটেল, যে তার সে যে বর্ণনা দিছে সেটাতে আসলে কারো ভালো হতো সে যে আরও বেশি ডিটেইলে লিখতো। কিন্তু আমরা যদি এখানে দেখি তার হচ্ছে তার লেখার মধ্যে আসলে ডিটেলের কমতি আছে, ডিটেলিং নাই, এরকম কোনো কিছু আমাদের আসলে বলেনি যে আরও বেশি ডিটেলে লিখতে ভালো হতো অথবা কম লিখলে ভালো হতো। এখানে আর সুন্দর প্রশংসা করছে যে তার লেখাটা আসলে কি অনেক বেশি ইডিয়ম ছিল, সে এলিগেন্টলি প্রত্যেকটা ডিটেল আসলে সে দিছে। তার মানে ডিটেলের কমতি ছিল সেটা আমরা বলতে পারতেছি না। হি চুজ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সুটেবল ফর এ 21st century অডিয়েন্স, সে এরকমভাবে ভাষা পছন্দ করছে যেটা হচ্ছে আমরা হচ্ছে খুবই পছন্দ করব। আমাদের 5 নম্বরে হচ্ছে 21st century নিয়ে কোনো কিছু বলে নেই, যে বর্তমানে আমরা যারা মডার্ন জেনারেশন আছি তারা বইয়ের ভাষা খুবই পছন্দ করব, সে সেটা চিন্তা করে লিখছে না। তার মানে আনসার হচ্ছে সবচেয়ে সুটেবল যাচ্ছে এটা, সে হচ্ছে আনবায়াস একটা অ্যাপ্রোচ নিয়ে কাজ করছে, মানে দুই পক্ষকে নিয়েই। এই লাইন থেকে হচ্ছে আনসার আসছে। তো এখান থেকে আমাদের 39 চলে আসছে, আর একটা প্যারাগ্রাফ বাকি আছে, একটা প্রশ্ন বাকি আছে। When the reviewer says doesn't, এই যে উপরে যেহেতু কমা দেওয়া আছে এরকম আমরা পাইনি 5 নম্বরে, তো আমরা একদম লাস্ট প্যারাগ্রাফে আমাদেরকে যেতে হবে। তো আমরা হচ্ছে এবার চলে আসি আমাদের একদম শেষ প্যারাগ্রাফে। তারপর এইটা সমাধান করার পর আমাদের হচ্ছে এই সহজ প্যাসেজটা শেষ হয়ে যাবে। তো বলছে দ্য ট্যান্টালাইজিং কোয়েশ্চেন লেফট, এই শব্দের অর্থ হচ্ছে যে বারবার আশা দিয়ে আবার হচ্ছে নিরাশ করা আর কি, এরকম যে প্রশ্ন রয়ে গেছে আর কি, সেটা নিয়ে কথা বলতেছে, যেটা আসলে কি বোঝাচ্ছে। তো যে এই রাজা হ্যাভ বিন এ ডিফারেন্ট কিং হ্যাড দিস 6 weeks নেভার হ্যাপেন, ওই 6 সপ্তাহে কি সে আসলে কি অন্যরকম ছিল। দ্য ডেজ অ্যান্ড নাইটস স্পেন্ড ইন হাইডিং মাস্ট হ্যাভ এফেক্টেড হিম সাম ওয়ে, এই যে দিন রাত সে পালিয়েছিল সেটা হয়তো বা তাকে কোনোভাবে আসলে প্রভাব ফেলছে। ডিড দ্য নিড টু অ্যাজিউম ডিসগেজেস, এই যে ছদ্মবেশ ধারণ করা, সার্ভ এভন উইট অ্যান্ড চার্ম অ্যালোন, যে ওই সময় আসলে কি নিজের বুদ্ধি দিয়ে আসলে বেঁচে থাকা। টু ইউজ ট্রিকারি অ্যান্ড সাবটারফিউজ, তারপর হচ্ছে কি বিভিন্ন কৌশল ব্যবহার করা, সাবটারফিউজ হচ্ছে এড়িয়ে যাওয়ার কৌশল আর কি, এড়ানো। টু এসকেপ ফ্রম টাইট কর্নার সেলফ ফ্রম হিম, যেটাতে আসলে কি তার অবস্থা খারাপ ছিল। দিস ইজ ওয়ান এরিয়া হোয়ার দ্য বুক ডাজন্ট কোয়াইট হিট দ্য মার্ক, এই একটা জিনিস হচ্ছে এই ক্ষেত্রে আসলে বই আসলে খুব একটা আলোচনা করেনি। ইনস্টেড ইটস ডিপিকশন অফ চার্লস টু ইন হিজ ফাইনাল ইয়ার্স অ্যাজ অ্যান ইনএফেক্টিভ, যে সে আসলে তার জীবনের শেষ দিকে কি ইনএফেক্টিভ, অকার্যকর, সুন্দর বাংলা শব্দে বললে কি আকাইম্মা। প্লেজার লাভিং মনার্ক ডাজন্ট ডু জাস্টিস টু দ্য ম্যান, যে সে যে খুব কি বলে আনন্দ উপভোগ করতে, সে খুব মজার মানুষ ছিল, সেটা আসলে কি ছিল। তারপর বলতেছে ওই মনার্ক আসলে তার প্রতি আসলে কোনো ধরনের জাস্টিস করেনি। নেইদার ইট ইজ অ্যাকুরেট, ঠিক কি ঠিক না, অর দ্য কমপ্লেক্সিটি অফ হিজ ক্যারেক্টার, অথবা তার সে যে একটা জটিল টাইপের মানুষ ছিল সেটা। বাট দ্য ওয়ান নিগল অ্যাসাইড, এই নিগল শব্দের অর্থ যে ছোটোখাটো ব্যাপারে খুঁতখুত করা আর কি। টু ক্যাচ এ কিং ইজ অ্যান এক্সিলেন্ট রেড, কিন্তু যাই হোক না কেন এই বইটা আসলে খুবই একটা ভালো বই পড়ার জন্য। দোজ হু কাম টু নোয়িং লিটল অফ দ্য ফেমাস টেল উইল ফাইন্ড দ্য হ্যাভ এ ট্রিট ইন স্টোর, যেটা খুবই একটা বিখ্যাত গল্প এবং এটা হচ্ছে পড়ার জন্য খুবই ভালো একটা বই। তো আমরা দেখি এখানে কি বলছে, যে when the reviewer says the book doesn't quite hit the mark, she is making the point that, সে যখন এই কথাটা বলছে সে কোন জায়গাটা আসলে বুঝাতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে, আমাদের এটা সুন্দর করে এখানে দেওয়া আছে।
যে বইয়ের যে কোন অংশটা কোন দিকে আসলে বইটা আসলে খেয়াল করেনি আর কি, বইয়ে অথবা বইয়ে বর্ণনা করা হয়নি যে এই 6 সপ্তাহে আসলে তার মধ্যে কি পরিবর্তন আসছে সে আর কি, যে কীভাবে তাকে এফেক্ট করছে সেটা বলতেছে। তো আমাদের এখানে দেখি ইট ওভারলুক দ্য ইম্প্যাক্ট অফ ইভেন্টস অন অর্ডিনারি পিপল, যে সাধারণ মানুষের মধ্যে এটার প্রভাবটা আসলে একটু বেশি করে দেখা হয়েছে বা কিছু একটা সাধারণ মানুষের উপরে কী গেছে না গেছে এইসব আলোচনা করা হয়নি। ইট ল্যাক্স অ্যান অ্যানালাইসিস অফ দ্য প্রিভ্যালেন্ট ভিউস অন মনার্কি, যে মনার্কির উপরে যে যে দৃষ্টিভঙ্গিটা আছে সেইটার আসলে বিশ্লেষণের কমতি আছে না। মনার্কি নিয়ে আসলে ওই বললাম এটা উলার কাহিনী পরে আসছে, মনার্কি নিয়ে এত বেশি আলোচনা করেনি। ইট অমিট মানে হচ্ছে বাদ দেয়া এনি রেফারেন্স টু দ্য ডিসেট প্র্যাকটিস বাই চার্লস ডিউরিং হিজ টাইম ইন হাইডিং, এটা হচ্ছে সে যে লুকিয়েছিল তখন আসলে সে কি কাজ কারবার করছে সেটা আসলে রেফারেন্স আসলে বাদ দিয়ে দিছে। সে কি না করছে, সে কি করছে না করছে সেটার একটা বর্ণনা আমাদের একটা প্যারাগ্রাফে দিছিল, আমাদের হচ্ছে মনে হয় 4 নম্বর প্যারাগ্রাফে নাকি না 2 নম্বর প্যারাগ্রাফে মনে হয় দিছিল তার সে চুল কীভাবে কাটছিল না করছিল ইত্যাদি, না 3 নম্বর প্যারাগ্রাফে মনে হয় দিছিল। আচ্ছা এটা একটা অপশনের মধ্যে আচ্ছা ধরতেছি। ইট ফেলস টু অ্যাড্রেস, যে এই জিনিসটা আসলে খুঁজে পেতে ব্যর্থ হয়েছে অথবা নির্দেশ করতে। জাস্ট টু এক্সপিরিয়েন্স হ্যাড এ লাস্টিং ইনফ্লুয়েন্স অফ হিম, যে তার মধ্যে আসলে ওই অভিজ্ঞতার প্রভাবটা কি। এটা হচ্ছে আমাদের এখানে লেখার সাথে সুন্দর যাচ্ছে। এখানে বলতেছে এক্সপিরিয়েন্সেস হ্যাড এ লাস্টিং ইনফ্লুয়েন্স অন হিম, আর এখানে বলতেছে মাস্ট হ্যাভ এফেক্টেড, যে এই যে রাত দিন লুকিয়ে থাকা এটা হয়তো বা তার উপর কোনো ধরনের প্রভাব আছে। এফেক্ট আর এখানে ইনফ্লুয়েন্স কাইন্ড অফ সেম, সেই জিনিসটাই বলতেছে। এই একটা জিনিস হচ্ছে কি বইটা ডাজন্ট কোয়াইট হিট দ্য মার্ক, যে এই বিষয়টা নিয়ে আসলে বইয়ে আলোচনা করা হয়নি। এই কারণে হচ্ছে আমাদের অপশন ডি 40। তো 6 থেকে 6 থেকে একটাই উত্তর আসে, এটা হচ্ছে 40। তো এইটার সাথে সাথে হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফ শেষ, আমাদের প্যাসেজ শেষ, আমাদের সব প্রশ্ন উত্তর করা শেষ। কি আর করা, লেখাপড়া বিরক্তিকর, অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।